শত্রু আইডেন্টিফাইড, now we are open, we are looking for শত্রু। রাজনৈতিক অঙ্গনে যেন ভূমিকম্প, যাকে একসময় ফাঁসির মঞ্চে পাঠিয়ে চিরতরে নিশ্চিহ্ন করার পরিকল্পনা হয়েছিল, সেই লুৎফুজ্জামান বাবর আজ ফিনিক্স পাখির মতো ছাই থেকে উঠে আসছেন দুর্দান্ত প্রতাপে। নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন আসন্ন মন্ত্রিসভায় তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। এই একক সিদ্ধান্তই শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতি নয়, দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণকেও নতুন করে সাজিয়ে দিতে চলেছে। 2001 সালে খালেদা জিয়া সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে লুৎফুজ্জামান বাবরের কথায় পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা সবকিছু চলত তার একক নির্দেশনায়। বিসিএস নিয়োগে দলীয় আনুগত্যকে প্রাধান্য দিয়ে প্রশাসনের প্রতিটি স্তরে নিজেদের লোক ঢোকানোর যে কৌশল তিনি প্রয়োগ করেছিলেন, সেই অভিজ্ঞতা বর্তমান অস্থির সময়ে তারেক রহমানের কাছে অমূল্য সম্পদ হয়ে উঠেছে। লুৎফুজ্জামান বাবরের নাম শুনলে নয়াদিল্লির সাউথ ব্লকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 2004 সালে চট্টগ্রামে অস্ত্র চালান মামলায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহের নেপথ্যে নায়ক ছিলেন। হাজার হাজার অ্যাসল্ট রাইফেল, রকেট লঞ্চার ও বিস্ফোরক ভর্তি সেই চালান ধরা পড়ার পর ভারতীয় গোয়েন্দারা সরাসরি বাবরকে দায়ী করেছিল। ভারতের অখণ্ডতার জন্য এটি স্মরণকালের সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচনা করা হয়। এই ঘটনার পর থেকে বাবর ভারতের চিরশত্রু হয়ে ওঠেন। তারা কখনো তাকে সাধারণ বিরোধী নেতা হিসেবে দেখেননি। বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালানোর অভিযোগে তাকে দীর্ঘদিন কারাগারে আটকে রাখা হয়েছিল। এখন যখন তিনি আইনি লড়াইয়ে জয়ী হয়ে সংসদে ফিরেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর দপ্তরে ফিরছেন, তখন দিল্লির ঘুম হারাম হয়ে যাওয়াটা স্বাভাবিক। লুৎফুজ্জামান বাবরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাবর্তন শুধু একটি মন্ত্রিসভার রদবদল নয়, এটি বাংলাদেশের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের পুনর্নির্মাণের এক ঐতিহাসিক ঘোষণা। প্রধানমন্ত্রী তারেক রহমান যে সাহসিকতার সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছেন, তা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণকে চিরতরে বদলে দিতে চলেছে। যে ব্যক্তিকে একদা ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো দিল্লির সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত করেছিল, তাকেই আবার রাষ্ট্রের আইনশৃঙ্খলা ও নিরাপত্তার সর্বোচ্চ কেন্দ্রে বসানো, এটি নয়াদিল্লির জন্য স্পষ্ট চ্যালেঞ্জ এবং ঢাকার জন্য সার্বভৌমত্বের জয়ধ্বনি। বাবরের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি পূর্ণ শক্তিতে কাজ শুরু করে, তাহলে প্রথমেই পরিবর্তন আসবে প্রশাসনিক কাঠামোয়। 2001 থেকে 2006 সালের অভিজ্ঞতা থেকে জানা যায়, তিনি শুধু পুলিশ, র্যাব নিয়ন্ত্রণ করেননি, পুরো প্রশাসনকে একটি সমন্বিত শক্তিতে রূপান্তরিত করেছিলেন। বর্তমানে জুলাই বিপ্লবোত্তর অস্থিরতা, বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়া অরাজকতা, সীমান্তের চোরাচালান এবং রাজনৈতিক প্রতিহিংসার যে ঘটনাগুলো ঘটছে, তার মোকাবেলায় একজন আয়রন ফিস্ট প্রশাসকের প্রয়োজন ছিল। বাবর সেই শূন্যস্থান পূরণ করতে সক্ষম। তার হাতে প্রশাসনের রন্ধে রন্ধে দলীয় ও দেশপ্রেমিক কর্মীদের অনুপ্রবেশ ঘটিয়ে একটি লৌহবর্ম তৈরির যে ক্ষমতা রয়েছে, তা বর্তমানে সরকারের স্থিতিশীলতা নিশ্চিত করবে। ভারতীয় প্রতিক্রিয়া এখনই স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে। নয়াদিল্লি বিভিন্ন গোয়েন্দা সূত্র ও মিডিয়ায় ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। 2004 সালের চট্টগ্রাম অস্ত্র চালান মামলাকে কেন্দ্র করে ভারত যে বাবরকে উলফার সহায়ক হিসেবে দেখে, সেই ঐতিহাসিক অবস্থান থেকে তারা সরে আসতে পারবে না। কিন্তু বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ তার ভূখণ্ডকে কোনো বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়নে মাঠ হিসেবে ব্যবহার হতে দিবে না। বাবরের প্রত্যাবর্তন সেই বার্তাই দিচ্ছে। বাংলাদেশ এখন আর কোনো প্রতিবেশীর প্রভাব বলয় এর অংশ নয়, বরং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যার নিজস্ব নিরাপত্তা নীতি রয়েছে। সূত্র জানায়, বর্তমান মন্ত্রিসভার 49 জন সদস্যের মধ্যে বেশিরভাগই দায়িত্ব পালনে নবীন। ফলে আমলাতান্ত্রিক জটিলতা ও স্থবিরতা কাটাতে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বড় রদবদলের পরিকল্পনা নিয়েছেন। এর অংশ হিসেবে পরীক্ষিত, রাজপথে প্রমাণিত এবং প্রশাসনিক দক্ষতা সম্পন্ন নেতাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। আমানুল্লাহ জামান, AKM ফজলুল হক মিলন, ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ডক্টর আসাদুজ্জামান রিপন সহ একাধিক হেভিয়েট নেতার নাম ইতিমধ্যে চূড়ান্ত তালিকায়। কৃষি, বাণিজ্য, শিল্প, জনপ্রশাসন সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব নতুন করে বন্টন করা হবে। তবে সবচেয়ে বড় চমক লুৎফুজ্জামান বাবর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পূর্ণ দায়িত্বে বর্তমানে সালাউদ্দিন আহমেদ থাকলেও বাবরকে উপমন্ত্রী বা বিশেষ দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে এই মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী পর্যায়ে বসানোর পরিকল্পনা রয়েছে। সূত্রগুলো বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও প্রশাসনকে শক্ত হাতে নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত অপরিহার্য। বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের এই সিদ্ধান্ত কেবল অভ্যন্তরীণ প্রশাসনিক শক্তিশালীকরণ নয়, বরং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ।
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন অবস্থান নেওয়ার স্পষ্ট বার্তা। এই সিদ্ধান্তের আঞ্চলিক প্রভাবও কম নয়। চীন, মিয়ানমার, নেপাল সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলো এখন ঢাকার নতুন শক্তি সমীকরণকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে বাংলাদেশ যদি সফলভাবে দাঁড়াতে পারে, তাহলে দক্ষিণ এশিয়ায় এক নতুন ভারসাম্য তৈরি হবে। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলোর জন্য এটি এক নতুন বাস্তবতা তৈরি করতে পারে। যদিও বাংলাদেশ কখনোই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতা করবে না, তবুও তার স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। অভ্যন্তরীণ রাজনীতিতেও এই পরিবর্তন গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ আমলের দীর্ঘদিনের দমনপীড়ন, গুম, খুন ও রাজনৈতিক প্রতিহিংসার যে ক্ষত, তা নিরাময়ে শক্ত হাতের প্রয়োজন। বাবরের মতো একজন অভিজ্ঞ নেতা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন, তাহলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অভিযান, সীমান্ত নিরাপত্তা জোরদারকরণ এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে। তবে একই সঙ্গে মানবাধিকার ও আইনের শাসন যাতে লঙ্ঘিত না হয়, সেদিকেও সরকারকে সতর্ক থাকতে হবে। কারণ শক্তি প্রয়োগের সঙ্গে ন্যায়বিচারের ভারসাম্য রক্ষা করাই সত্যিকারের সফল শাসনের চাবিকাঠি। তারেক রহমানের নেতৃত্বে এই মন্ত্রিসভা সম্প্রসারণ আরও একটি বার্তা দিচ্ছে, বাংলাদেশ এখন অভিজ্ঞতা ও যুবশক্তি সমন্বয়ে এগোতে চায়। আমানুল্লাহ জামান, ফজলুল হক মিলন, ডক্টর সালাউদ্দিন বাবু, ডক্টর আসাদুজ্জামান রিপন, আন্দালিব রহমান পার্থ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ যেসব নেতৃত্বকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে প্রমাণিত। এই অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি বিএনপিকে শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত করবে। তবে চ্যালেঞ্জও কম নয়। ভারতীয় মিডিয়া ও কূটনৈতিক মহলে তীব্র প্রচারণা শুরু হতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে উস্কে দেওয়ার চেষ্টা হতে পারে। অভ্যন্তরীণ বিরোধী শক্তিগুলো এই সিদ্ধান্তকে বিতর্কিত করার চেষ্টা করবে। কিন্তু ইতিহাস সাক্ষী, কঠিন সময়ে কঠিন সিদ্ধান্তই জাতিকে এগিয়ে নিয়ে যায়। 1971 সালে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024 জুলাই বিপ্লব, প্রতিবারই বাংলাদেশ বহিরাগত হস্তক্ষেপের বিরুদ্ধে লড়াই করে নিজের অস্তিত্ব প্রমাণ করেছে। লুৎফুজ্জামান বাবরের এই প্রত্যাবর্তন তাই কেবল একজন নেতার ফিরে আসা নয়, এটি একটি জাতির আত্মপ্রত্যয়ের পুনর্জাগরণ। যে ছাইকে একসময় চিরতরে নিভিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, সেখান থেকে ফিনিক্সের উত্থান এখন সকলকে স্মরণ করিয়ে দিচ্ছে, বাংলাদেশের মাটিতে স্বাধীনতার চেতনা কখনো মরে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই দূরদর্শী সিদ্ধান্ত যদি সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে আগামী দিনে বাংলাদেশ হবে আরও শক্তিশালী, আরও স্বাবলম্বী এবং সর্বোপরি প্রকৃত অর্থে সার্বভৌম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মেগা রদবদল জুলাই বিপ্লবের পরবর্তী বাস্তবতার একটি শক্তিশালী, অভিজ্ঞ ও আপোষহীন সরকার গঠনের প্রচেষ্টা। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টতই বুঝতে পেরেছেন যে চ্যালেঞ্জ মোকাবেলায় শুধু আবেগ নয়, দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন। লুৎফুজ্জামান বাবরের প্রত্যাবর্তন যদি সত্যি হয়, তাহলে বাংলাদেশের রাজনীতি ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন লোমহর্ষক অধ্যায় শুরু হবে। দিল্লি যতই অস্বস্তিতে থাকুক, ঢাকার সিদ্ধান্ত এখন স্বাধীন ও সার্বভৌমত্বের আলোয় উদ্ভাসিত। লুৎফুজ্জামান বাবরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান যে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, তা শুধু অভ্যন্তরীণ প্রশাসনকে শক্তিশালী করবে না, ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধেও স্পষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দিবে। যিনি একসময় দিল্লির সবচেয়ে বড় ত্রাস ছিলেন, তার ফিরে আসা নয়াদিল্লিতে আতঙ্কের ঝড় তুলেছে। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের পুনর্জাগরণের ঘোষণা। আয়রন ফিস্ট নীতির মাধ্যমে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, প্রশাসনকে গতিশীল করা এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার পথে এ এক দৃঢ় পদক্ষেপ। দিল্লির ঘুম হারাম হোক, বাংলাদেশ এখন জেগে উঠেছে স্বাধীন, সাহসী ও অপরাজয়।